দেখুন, নিউজরুম থেকে আজকের যে পরিস্থিতি, মানে সর্বত্র পরিস্থিতি জানিয়ে আমরা চর্চা করছি, জানিয়ে আমরা একে একে বিস্তারিত পরিস্থিতি সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। তা আপনারা জানেন মুর্শিদাবাদের অবস্থা। দেখুন, ইতিমধ্যেই অশান্তি যে জায়গায় গিয়েছে এবং তারপর আপাতভাবে যে পরিস্থিতি, তাতে বহু প্রশ্ন উঠে আসছে। একে যে ছবিগুলো আপনারা দেখেছেন লাগাতার কয়েকটা দিন ধরে, এই ছবিগুলো হয়তো অনেক প্রশ্ন তুলে দিচ্ছে, কারণ এই ছবিগুলোর সাথে হয়তো আপনারা অনেকেই রিলেট করতে পারেন বাংলাদেশ। প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন যে একদম বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তাতে প্রশাসন তাদেরকে আরও উদ্যোগ নিতে হবে, এবং আগামী সময় যদি সেই উদ্যোগ আরও স্পষ্টত না থাকে তাহলে হয়তো অবস্থা খারাপ জায়গায় যেতে পারে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম যে ছবিটা একটু জানাবার চেষ্টা করবো বা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে, তা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক এবং কতটা ভয়ঙ্কর সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি জানাই আপনাদেরকে, যারা এই মুহূর্তে ঠিক ধুলিয়ান পুরসভা অঞ্চল, যেখান থেকে একে একে নদী পার করে মালদার বৈষ্ণবনগরে আসছেন, তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা কাঁদছেন, ডুকরে কাঁদছেন তারা, এবং কেঁদে কেঁদে যেটা বলছেন তা আরো বড় প্রশ্নের জায়গা। কি ভয়ঙ্কর অবস্থা, একটু দেখাবার চেষ্টা করি, শোনাবার চেষ্টা করি আপনাদেরকে কি বলছেন তারা। দেখুন, প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে কোনো কথা বলতে যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। শুনলেন আপনারা, বুঝতেও পারছেন আপনারা। দেখুন, ধুলিয়ান পুরসভা থেকে প্রায় কয়েকশো মানুষ তারা ঠিক এভাবেই নিজেদের একদম মানে আজকে দাঁড়িয়ে যে অবস্থা পৌঁছিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তারা আশ্রয় খোঁজার চেষ্টা করেছেন। একদম নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে এসছেন, কারণ প্রাণ সংশয়, প্রাণ ভয়। আর এই প্রাণ সংশয়, প্রাণ ভয়ের থেকে বড় কিছু হতে পারে না, তাই তারা পালিয়ে এসেছেন প্রাণ বাঁচাতে। নদী পারাপার করে মালদার বৈষ্ণবনগরে একেবারে তার বাড়িঘর ঘটিবাটি সমস্ত কিছু ছেড়ে তারা প্রাণ ভয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আমরা এই মুহূর্তে যে স্কুলে আশ্রয় নিয়েছেন মালদার, সেই স্কুলের ছবিটাও দেখাবার চেষ্টা করব। পারালাল হাই স্কুল, সেখানে তারা পৌঁছলেন। পারালালপুর হাই স্কুলে পৌঁছবার পর তারা অন্ততপক্ষে কিছুটা হলেও শান্তি পাচ্ছেন বটে, কিন্তু সমস্ত কিছু তো ছেড়ে এসেছেন। মুর্শিদাবাদের সুতিতে বা মুর্শিদাবাদের ধুলিয়ানে, বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রত্যেকটি জায়গা থেকে মানুষজন পারাপার করে এসে তারা অন্ততপক্ষে রেহাই পাচ্ছেন। রেহাই পেলেন মহকুমা শাসক, তিনি তার নজরদারির মাধ্যমে প্রশাসনিক স্তর থেকে ইতিমধ্যেই ব্যবস্থা করা হচ্ছে। আমি আসছি পরবর্তী সময় মহকুমা শাসক কি বলছেন। তবে তার আগে এই যে পারাপার, সেই পারাপারের সময়ের মুহূর্তে ছবি ধরা পড়েছে। একটু মাইকিং এর ছবিটাও শোনাই আপনাদেরকে, কি বলছেন সেখানে মাইকিং করা হচ্ছে, শুনুন। যাদের নাম ঘোষণা করছি সেই পরিবার থেকে একজন করে এলেই হবে। চিরঞ্জিত মন্ডলের পরিবারের একজন লাইনে এসে দাঁড়াবেন। মাইকিং শোনাচ্ছিলাম আপনাদেরকে। দেখুন, মানে একেবারে নদী পারাপার করে তারা নৌকা করে রাতের অন্ধকারে দাঁড়িয়ে কেউ কেউ এসছেন, সকালে কেউ কেউ আসছেন। ছোট ছোট বাচ্চারা নাকি এই ধরনের অশান্তি গন্ডগোল করছেন বলে সেখানকার মানুষ, যারা আজকে ইতিমধ্যেই পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তারা অভিযোগ করছেন। একাকি যারা বলছেন তাদের মধ্যে একেবারে কতটা আতঙ্ক এই সাধারণ মানুষজনের মুখ থেকে বেরিয়ে আসছে, এটা শোনাই আপনাদেরকে কি বলছেন। আরো অনেকেই রয়েছেন, কে কি বললেন শুনুন। বয়স বাচ্চা বয়স এসে কি করছে? এসে ওই পেট্রোল ঢালছে, আগুন ধরাচ্ছে। আপনার কি কি ক্ষতি করেছে? আমাদের সবই শেষ করে দিয়েছে, পুড়িয়ে
কিছু নাই, কিছু নাই। এলাম বৈকাল 3টা-4টার দিকে এলাম, এপার এলাম কোনো রকম করে কষ্ট মষ্ট ভিক্ষা চাচ্ছি। দেখ ভাইরে, আমরা নাপিজাত ভাইরা আমাদেরকে মারা ধরে করিস না ভাইরে। দেখ ভাইরে, তাও মানে না। হেসা কাতি চাকু ছোড়া যা আছে সব এইসা হাজির। অভিযোগকে তো বাড়িঘর সব ধ্বংস করছে, হাঁসওয়াল লাগাইছে, কাটছে, বাড়ছে, বাড়িঘর লুটপাট করে নিল সব। কোথায় বাড়ি আপনার? বেতপোনা গ্রাম। চোখের সামনে আমরা যখন আসলাম তখন আমাদের বাস বাগানের ভিতর দিয়ে অনেকগুলো প্রায় 25-30টা লোক চলেছে। আমরা শুধু জোর হাত করছে, আমাদেরকে কেউ মারিও না, মারধর করিও না, বম চালায় না। তো কয়েকজন মুসলিম বলছে যে না, এদেরকে ছাড়িস না, শুধু বম চালা। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মতো একটা বাড়িতে আশ্রয় নিলাম। এবার ওদেরকে বলছে এর পরের বার তোরা যদি আশ্রয় নিস তাহলে তোদেরকে আর ছাড়বো না। এবার তারপরে আমার একটা শাশুড়ি আছে, ওকে বলছি এদেরকে আটকা, বয়স্ক মানুষকে তো না, ওকে রাখবো না, রাখলে আমাদেরকে উপর ওরা হামলা করবে। আবার আপনারা কি বুঝতে পারছেন? একেবারে শুরুতে যেটা বলবার চেষ্টা করছিলাম, দেখুন, একদিকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসবার চেষ্টা, অন্যদিকে বলছেন যে কিভাবে তারা প্রাণ ভয়, প্রাণ সংশয় তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আজকে ছবি দুটো হয়তো অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। সেই বাংলাদেশের অবস্থা কি, এই প্রশ্ন যেমন আরো জোরালো, দেশ ভাগের যন্ত্রণার ছবিটাও হয়তো আপনাদের কারোর মনে পড়তে পারে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ পরে শোনাবো, তা হচ্ছে মহকুমা শাসক বলছেন যে এই মুহূর্তে যারা এসছেন মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন, এই মুহূর্তে আজ তাদের যেমন ব্যবস্থা এই মুহূর্তে করা হয়েছে, আরো ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনিক স্তর থেকে। ইতিমধ্যে যে স্কুলের ব্যবস্থা করা হয়েছে, আরো নাকি 2টো স্কুলের ব্যবস্থা করা হয়েছে আরো মানুষজন তাদেরকে রাখবার জন্য, এটা মহকুমা শাসক বলছেন। হয়তো এই বক্তব্যেই প্রশ্ন তুলে দিতে পারে, বা আপনারা হয়তো বুঝতে পারেন কি চলতে পারে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে। এটা শোনাই মহকুমা শাসক তার কি বক্তব্য, শুনুন। 170 মধ্যে যেটা 50 নম্বর ওনারা আশপাশে রিলেটিভের বাড়িতে চলে গেছে এবং এই ক্যাম্পে আছেন 120। তো আমি আজকে শুনতে পারছি যে এনাদের 50 অ্যাড হয়েছে। তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি 170, বাকি রিলেটিভস বাড়িতে গেছে এবং আশপাশের যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল। এখানে ওনারা এখানে একটা ভলেন্টিয়ার্স আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে দেখাশোনা করছে এবং আমরা খাওয়া দাওয়া, দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড সব কিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি। বলছি প্রচুর মানুষ এখনো আসার কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের জন্য কোথায় ব্যবস্থা করছে বা কি করছে? হ্যাঁ, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায়, আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। দেখুন, এটা হচ্ছে প্রশাসনের উদ্যোগ। মহকুমা শাসক যা বললেন অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এত মানুষ তাদের জন্য ব্যবস্থা করছেন। কিন্তু আমরা যে বক্তব্য এই মুহূর্তে মহকুমা শাসকের মুখ থেকে শুনলাম, আরো ব্যবস্থা করা হচ্ছে, এটা থেকে অন্ততপক্ষে আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় পরিস্থিতি কি হতে পারে। অর্থাৎ যেটা মুর্শিদাবাদে চলেছে সেটা কি ভয়ঙ্কর, কি তার রূপ, সেটা অন্ততপক্ষে আঁচ করা যায়। আর এই জায়গায় দাঁড়িয়েই হয়তো প্রশ্ন ওঠে যে অবস্থা কোন জায়গায় যেতে পারে, কারণ আরো মানুষজন আসতে পারেন। এই সংশয় বা আশঙ্কার জায়গা, সেটা মহকুমা শাসক আরো স্পষ্ট করছেন। মালদা থেকে আমাদের প্রতিনিধি শোভক লাহিড়ী, তার তুলে ধরা একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট এবার দেখাবো আপনাদেরকে কি অবস্থা, দেখুন। এই হলো মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুল। ঠিক ওপারেই গঙ্গা নদী, তার ওপারেই রয়েছে ধুলিয়ান পুরসভা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ধুলিয়ান পুরসভা এলাকা থেকে কয়েকশো মানুষ তারা পালিয়ে এসছেন। একটা বড় অংশের মানুষ রয়েছেন মহিলা, তারা পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছেন এবং এই পার্লালপুর হাই স্কুলে তারা ক্যাম্প করে রয়েছেন। কি পরিস্থিতিতে তাদেরকে আসতে হয়েছে, এভাবে আমরা উদ্যোগ নিলাম যে আমরা খবর লাগাচ্ছি, আমাদের আশেপাশের লোক সব এসছে যে কোথায় তোমরা, বলছি আমরা পার্লালপুর যাব, ওখানে সব সহযোগিতা করবে, স্কুলে থাকবো বলে বলছে তোমরা যাবো তো আমরাও চলে যাব বলে এখান থেকে সব ডিঙ্গি নৌকা পাঠাচ্ছে, ওই ডিঙ্গিতে আমরা সব রাত্রে এসেছি। আমরা কীভাবে এসেছি, আমরা ওখানে খুব অত্যাচার করলো, ছেলেপেলে চোখ মুখ জ্বলছে, 3 দিন থেকে রান্না করে ছেলেপেলে খাবার খেতে পারে না। সত্যি বলতে আমাদের ঘরে বড় বড় ইট চালাইছে, আমরা গেট বন্ধ করে ভেতরেই থাকছি, মানে গেটে আওয়াজ করছে, আমরা গেট খুলি না ভয়। আমরা পরিবারে যা আছি আমরা 5-6 জন, আমার
যাগুলা ওরা 7 জন সবাই আমরা পরিবারে চলে এসেছি। ঘরের ভিতরে ঢাল চালাচ্ছে, পাথর চালাচ্ছে, বম চালাচ্ছে। আমরা তো বেরাতে পারছি না, এত বম চলছে আর ইট পাথর চলছে। ঘরের ভিতরে বন্দি, তো আমরা কি করে কাউকে দেখবো? বম চালাইছে, আমাদের বাড়িতে ছিটকা পড়ছে। আমরা ভয়, আমাদের 10 জন বাড়ি আছে, ওখানে তো 10-11টা আছে, আমরা সবাই মিলে এসেছি। যারা এসছে একটা বড় অংশ মহিলা এবং ধুলিয়ান পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা, তারা এসছেন এখানে এবং তারা এসে এখানে এই পাল্লালপুরে আশ্রয় নিয়েছেন। দেখুন, এই যে ঘটনাটা অকাপ বোর্ডের উপর নিয়ে তারা যে একটা প্রতিবাদ করছে, সে প্রতিবাদ তো না, পুরোপুরি সন্ত্রাসী কাজ। জঘন্যতম পরিস্থিতির কাজ হচ্ছে। তারা একে অপরে কিন্তু সব কিছু ত্যাগ করে দিয়ে এখানে নৌকাতে করে তারা রাতে এখানে এসছে। টোটাল 400টা পরিবার। আমরা কিন্তু 3 দিন ধরে যথেষ্ট তাদেরকে যত্ন সহকারে খেলে, এখানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের তরফ থেকেই এখানে সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা তাদেরকে খাবার দেওয়া হচ্ছে আর কি। আমরা কথা বলছিলাম স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে। আমাদের দেখুন, আমার বাংলা সম্প্রীতির বাংলা, আমার বাংলা সর্বধর্মের বাংলা। আমার বাংলায় থাকা মানুষজন আজ প্রশ্ন তুলছেন, এ কোন বাংলা? এ কোন বাংলায় আমরা বাস করছি? খুব স্বাভাবিক নয় কি প্রশ্ন তোলা? আমি যে প্রশ্নটা প্রথমে তোলবার চেষ্টা করছিলাম, যেটা সাধারণ মানুষ এখান থেকে প্রশ্নটা তুলছেন, যে কার্যত বাংলাদেশের মতন ছবি তারা রিলেট করতে পারছেন। আজ এই প্রশ্নটাই হয়তো সব থেকে বড় প্রশ্ন। এই বাংলায় এক টুকরো বাংলাদেশের ছবি কেন তৈরি হচ্ছে? কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর পেছনে কারা? কি কারণে এত বড় অশান্তি? এই প্রশ্নের জায়গা সব থেকে বড়, যার উত্তর হয়তো এই মুহূর্তে খুঁজতে হবে। ইতিমধ্যেই মহকুমা শাসক তার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু স্পষ্ট হচ্ছে, যে মুর্শিদাবাদের ভেতরের অবস্থাটা কি জায়গায় গিয়েছে, এতটা পরিমাণ অশান্তির জায়গা কেন তৈরি হলো, কেন প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে ইন্টেলিজেন্স মারফত রিপোর্ট পৌঁছয়নি যে এত বড় ঘটনা তা ঘটতে পারে, তাতে এই অবস্থা হতে পারে। অবশ্যই এই প্রশ্ন বড় প্রশ্নের জায়গা। এই মুহূর্তে একটু অবশ্যই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নজরুল সাহেব, স্বাগত জানাই আপনাকে। আমার পশ্চিম বাংলায় এটা কোন বাংলার ছবি আমরা দেখছি স্যার? যে ছবি, যে বক্তব্য আমরা শুনছি এই মুহূর্তে, মানুষ প্রাণ সংশয় নিয়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন, কি বলবেন? এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যখন একটা নির্দিষ্ট কিছু আন্দোলনকারীদের পক্ষে কাজ করেন এবং পুলিশকে নিষ্ক্রিয় করে রাখেন, তখন এরকম ঘটনা খুব স্বাভাবিক। এবং এর সম্পূর্ণ দায়, এই যে অন্যায়, যে ভয়াবহ চিত্রের কথা বলছেন, সম্পূর্ণ দায় হচ্ছে মুখ্যমন্ত্রী তো একটা পুলিশ মন্ত্রীর। পুলিশকে ঠিক মতো যদি কাজ করতে দেওয়া হতো প্রথমে, তাহলে এরকম ঘটনা ঘটতে পারতো না। বলুন, মহকুমা শাসককে আজকে সবিস্তারে বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত আরো আমরা ব্যবস্থা করছি, আরো মানুষজন আসতে পারেন। মানে মহকুমা শাসকের এই কথা শুনে কি বলবেন? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনিক স্তর থেকেই আশ্বাস বা ব্যবস্থা নয় করা হচ্ছে, কিন্তু সেই অঞ্চলের ছবি তো অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে পরে দেখুন, মহকুমা শাসকদের বলুন আর জেলা শাসকদের বলুন, তারাও যদি ঠিক মতো কাজ করতেন, তাহলে এরকম ঘটনা ঘটতে পারতো না। এটা তাদের ব্যর্থতা, যার জন্য এই ঘটনা ঘটেছে। বলুন। আর আরো একটা বিষয় একটু জানবার চেষ্টা করব, সাধারণ মানুষ যারা, তারা কি আশ্বস্ত হচ্ছেন এতে? মানে তারা কি এটা মনে করতে পারেন মহকুমা শাসক যা বলছেন বা পুলিশ প্রশাসন যা বলছে তাতে আশ্বস্ত বোধ করে তারা তাদের নিজের জায়গায় পুনরায় ফিরতে পারবেন? কিছু মনে হচ্ছে? আপনি তো দেখছেন গোটা ঘটনা। দেখুন, যে নিজের জায়গায় থাকতে পারছে না, তাদের পক্ষে খুব সহজে আশ্বস্ত সম্ভব নয়। মানে এই অবস্থা কেন হবে যে একজন লোক তার বাড়িতে নিরাপদ বোধ করবে না? তাহলে প্রশাসন ঠিক মতো যে কাজ করতে, তাহলে এই অবস্থার সৃষ্টি হতে পারতো না। বলুন। ঠিক 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 স্যার, যে অবস্থা এই মুহূর্তে চলছে তাতে আপনার কি মনে হচ্ছে আগামী সময় কি পদক্ষেপ আরো জরুরি? দেখুন, প্রশাসনকে পদক্ষেপ নিতেই হবে। যদি না নেয় তাহলে অবস্থা আরো খারাপ হবে, এবং সেখানে শুধু রাজ্য সরকার না, কেন্দ্রীয় সরকারকেও ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, তার সঙ্গে কথা বলছিলাম আমরা। এখন এই প্রশাসনিক নির্দিষ্টভাবে যে কাজকর্ম বা ব্যবস্থাপনার জায়গা থাকে তা নিয়ে আক্ষেপ, এই আক্ষেপটা কিন্তু স্বাভাবিকভাবে শোনা যায়। আমার বাংলায় যারা প্রাক্তন পুলিশ কর্তারা রয়েছেন তারা বারবার প্রশ্ন তুলেছেন যে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যদি সক্রিয় থাকে, পুলিশ যদি তার কাজ ঠিক মতন করত,
বা যে সমস্ত রিপোর্টের মাধ্যমে বুঝতে পারি আমরা যে ইন্টেলিজেন্স রিপোর্টগুলো খুব দরকার, কারণ পদক্ষেপ করতে খুব দ্রুত সাহায্য করে, সেই রিপোর্টের কেন বারবার ফেলিওর? আজ এই প্রশ্নের জায়গাগুলো অবশ্যই হয়তো বড় দানা বাঁধছে, কারণ বাংলাদেশের যখন গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছিল যে বিভিন্ন দল যারা যে কোনো মুহূর্তে এ বাংলায় ঢুকে বড় কোনো অশান্তি তৈরি করতে পারে, ঠিক এই সংশয়ের জায়গা থেকে আজকে এত বড় ছবি হয়তো আমরা দেখতে পাচ্ছি। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। দিলীপ দা, স্বাগত জানাবো সিনে আপনাকে। আমার একটাই প্রশ্ন দিলীপ বাবু, যেটা কোন বাংলায় আমরা রয়েছি? এটা কি বাংলার ছবি, আমার বাংলা? দেখুন, বাংলার ছবি মুর্শিদাবাদ এই ঘটনা প্রায় বছরই ঘটে। ওটাকে উপদ্রুত এলাকা ঘোষণা করা উচিত, কারণ ওটা ধীরে ধীরে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। মমতা ব্যানার্জি সরকারের একাধিক ঘটনা দেখেছি। সিএ আইন হওয়ার পরে একই ঘটনা ঘটেছে, নুপুর শর্মার বক্তব্যের পরে একই ঘটনা ঘটেছে, সেই হিন্দু সমাজের আক্রমণ, মঠ মন্দির ভাঙা, দোকান লুট করে আগুন লাগানো, আবার এই ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে একই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি জানি দেখেন আর এখানে বাণী দেয়। তার ডিজি কিরকম নির্লজ্জের মতো কথা বলছেন, কিছু হতে দেবো না, কিছু হয়নি। তো কত হলে ক্ষতি, তখন গিয়ে হয় বলে মানবে না তোমরা? কেন মানুষকে পালাতে হচ্ছে? বাংলাদেশ থেকে হিন্দুরা পালাচ্ছে, এখানে মুর্শিদাবাদ থেকেও পালাচ্ছে। বাংলাদেশের মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এখানেও ভাঙা হচ্ছে। তো বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কি আছে? আর বাকি কি আছে? আজ সেখানকার মানুষ বুঝতে পেরেছেন, কিন্তু তারা নিঃসহায়। দুদিন ধরে আমি ঘটনার সময় ফারাক্কাতে আটকে ছিলাম বিকাল থেকে, আর বিএসএফ কে আমরা ফোন করছিলাম, জায়গা জায়গা থেকে ফোন আসছিল। দুদিনই বিএসএফ ওখানে এসে আইন শৃঙ্খলা সামাল দেয়, হিন্দুদের বাঁচায়। তারপরেও অনেক ক্ষতি হয়েছে। সরকার চুপচাপ আছে, নিজের কোনো দায়িত্ব নিচ্ছে না, তার জন্য কোর্টে যেতে হচ্ছে আমাদের। মানে দিলীপদা, আমারই বাংলায় আমার বাংলার মানুষজন তারা প্রাণ সংশয় নিয়ে আমারই বাংলার অন্য জেলায় অন্য প্রান্তে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, এই ছবি কি কখনো কাম্য ছিল দিলীপদা? দেখুন, পশ্চিমবাংলায় আজকে কাশ্মীরের চেয়েও খারাপ অবস্থা। কাশ্মীর সুধরে গেছে, বিহারি সুধরে গেছে, আর কোথাও না টেরোরিজম আছে, না সাম্প্রদায়িক হিংসা আছে, কেবল পশ্চিমবাংলা। আর মমতা ব্যানার্জি মনে হয় এটাই লাভ, এতে 25,000 শিক্ষকের চাকরি খেয়েছেন, তার যে পাপ, এটা চাপা দেওয়ার জন্য ওনার কাছে আর রাস্তা নেই, এইটা করছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ। দিলীপ ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে ছিলেন, প্রাক্তন সাংসদ, তার মুখ থেকে আপনারা স্পষ্ট শুনলেন। আমরা গোটা পরিস্থিতি নিয়ে আলোচনায় আসবো। বিরতির পর যে বিষয় নিয়ে আলোচনা করছি, খুব স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন একে একে ছবি হয়তো অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আজকে আমারই বাংলায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলকে মানুষকে যেতে হচ্ছে প্রাণ ভয়ে, প্রাণ সংশয়। আজ ঠিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমার বাংলার, সর্বধর্মের বাংলার মানুষকে। আজ ঠিক এই জায়গাতেই বড় প্রশ্ন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, একেবারে ছোট্ট একটা জায়গা থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে বিস্ফোরিত এই ঘটনার পেছনে তাহলে পরে দায়ী বা দায়িত্ব কার? খুব স্বাভাবিকভাবেই প্রশাসন তাদের জায়গা থেকে কড়া নজরদারি বা শুরু থেকেই যদি সেই জায়গায় নিয়ন্ত্রণে নিয়ে আসা যেত, তাহলে পরে কি এত বড় ঘটনা ঘটতে পারত? এবং সব থেকে বড় বিষয় তা হচ্ছে যে কোনো ঘটনার প্রতিবাদ করাই যায়, কিন্তু প্রতিবাদের নামে যে বিশৃঙ্খলা, কেন সেই বিশৃঙ্খলা ছবি এই বাংলায় দেখতে হবে? আর ঠিক এই বাংলায় যখন এত বড় বিশৃঙ্খলা ছবি তৈরি হলো, তখন কেন নিয়ন্ত্রণে বা আয়ত্তে নিয়ে আসতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হলো, পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হলো, এবং তারপর এখনো পর্যন্ত সর্বশেষ একে একে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত যে মৃত্যুর খবর এসছে, এখনো পর্যন্ত আহত হওয়ার খবর এসছে, এখনো পর্যন্ত যেভাবে এ বাংলা থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষকে যেতে হচ্ছে, এই বাংলারই মানুষকে বাংলারই এক প্রান্ত ছেড়ে বাংলারই আরেক প্রান্তে যেতে হচ্ছে। একটু দেখাই আরো একবার সেই ছবি, দেখুন। প্রশাসন কি ভূমিকা আছে? কোনো কথা বলতে যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কাজী সাহেব, একদম সংক্ষেপে স্যার জানতে চাইবো আপনার থেকে, এই বাংলার ছবি যদি আমরা এরকম দেখি, এই কোন বাংলায় আমরা আছি এই প্রশ্ন মনে ওঠে নাকি? না, এটা সৌভাগ্য, যেটা মিশর নয়,
মালদাটা মিশন নয়। গাজাতে অত্যাচারিত নারী শিশুদের নিয়ে মায়েরা যখন ওই প্যালেস্টাইনে গাজা সীমান্ত থেকে মিশর সীমান্ত পেরিয়ে মিশরে ঢুকতে গিয়েছিল, মুসলমানরা মিশরের শাসক তাদের আটকেছে, মিশরে ঢুকতে দেয়নি। দগ্ধ হতে তারা গাজা মৃত্যুবরণ করেছে। খুব সৌভাগ্য মুর্শিদাবাদ থেকে মালদায় যেতে পেরেছে। এই পশ্চিমবঙ্গের মেজরিটি ধর্ম সম্প্রদায়ের মানুষেরা, মেজরিটি তারা মেজরিটি হায় রে, বিরাট সৌভাগ্য। এটা মেজরিটিদের বিরাট সৌভাগ্য যে নদী টপকিয়ে তাদেরকে মুর্শিদাবাদ থেকে মালদায় যেতে দিয়েছে। সত্যি সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যি হয়তো এই প্রশ্নটাই বড় প্রশ্ন, কোন বাংলায় আমরা রয়েছি, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি। আপডেট দিতে থাকবো আমরা, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএন। আপাতত এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য, সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।